সভানেত্রী মঞ্চে আসীন আছেন গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটিতে ত্রিপুরা থেকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সকল নেতৃত্ব, আজকের এই আলোচনা সভায় অন্যতম গুরুত্বপূর্ণ বক্তা অধ্যাপক শ্রীযুত দেবনাথ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, মায়েরা, বোনেরা, আপনাদের সকলকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের রাজ্যের গণতান্ত্রিক মহিলা সমিতি এবং সংহতি পত্রিকার পরিচালনার সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত, তাদের চিন্তার ফলশ্রুতিতে আজকের এই আলোচনা চক্রের আয়োজন। এই উদ্যোগ তারা যে গ্রহণ করেছেন তার জন্য তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দিত করছি। আমার বিশ্বাস সংহতি পত্রিকা গুণ এবং মানের দিক থেকে সামনের দিনগুলোতে আরো সমৃদ্ধ হবে, সমৃদ্ধ হতে থাকবে। পাঠকদের মধ্যে নতুন নতুন পাঠককে সংহতি পত্রিকার প্রতি আকৃষ্ট করবার জন্য এই পত্রিকার পরিচালনার সাথে যারা যুক্ত, তারা আন্তরিকভাবে ধারাবাহিকতা বজায় রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা গ্রহণ করবেন এবং পত্রিকার যে প্রচার সংখ্যা, সেই সংখ্যা বাড়তে থাকবে এবং এটা আপনা আপনি বাড়বে না। গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃস্থানীয় যারা রাজ্য কেন্দ্রে যারা কাজ করেন, জেলায় এবং মহকুমা কেন্দ্রে যারা কাজ করেন, নানা স্তরের কমিটিতে যারা নেতৃত্বের ভূমিকা পালন করে চলেছেন, আপনাদের আন্তরিক উদ্যোগ ছাড়া প্রচার সংখ্যা বাড়ানো কঠিন হবে। পত্রিকা এই সময়ের মধ্যে তার নিয়মিত প্রকাশ করে যাওয়া, এটা একটা চ্যালেঞ্জ, এতে সাফল্য অর্জন করেছেন। কিন্তু এখন অন্য চ্যালেঞ্জ আপনাদের সামনে আসছে, কাজেই গুণমান এবং তার প্রচার সংখ্যা বৃদ্ধি দুটোকে একসাথে করে সামনের দিনে সংহতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাই মিলে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, এই বিশ্বাস আমি ব্যক্ত করছি। আজকে আলোচনার যে বিষয়বস্তু স্থির করা হয়েছে, একটি পত্রিকার 25 বছর পূর্তি উপলক্ষে আনুষ্ঠানিক নানা কর্মসূচি সংগঠিত করার মধ্য দিয়ে অন্যতম কর্মসূচি হিসাবে আজকের এই আলোচনা চক্র। আমার নিজের মনে হয়েছে বিষয়বস্তু আমাদের দেশ এবং রাজ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে নিঃসন্দেহে খুবই প্রাসঙ্গিক। আমি তার জন্যও উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। কলমের উপর আক্রমণ গণতন্ত্রের উপর
আক্রমণ থেকে আলাদা করে কলমের উপর আক্রমণকে দেখবার কিন্তু সুযোগ নেই। আর গণতন্ত্রের উপর যদি আক্রমণ আসে, যে কলম সঠিকভাবে জনগণের স্বার্থে তার যে দায়বদ্ধতা পালন করার চেষ্টা করে, সেই কলম আক্রমণে পড়বে, আক্রমণের বাইরে থাকবে না। কাজেই দুটো সমার্থক, একটা থেকে আরেকটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। কলম তো নিজে লেখে না, কলম যার হাতে থাকে ব্যক্তি, তিনি পুরুষ হতে পারেন, তিনি নারী হতে পারেন, তার যে ভাবনা, তার যে চিন্তা, তার যে মনোভঙ্গি, তার যে দৃষ্টিভঙ্গি, এটা মতাদর্শগত হতে পারে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে। শ্রেণীগত অবস্থান থেকে এই ভাবনা চিন্তাগুলির সাথে তার নিজের একটা নিঃসন্দেহ সম্পর্ক থাকতে পারে। তার থেকেই তার লেখনীর মাধ্যমে, কলমের সাহায্য নিয়ে তিনি তার মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার চেষ্টা করেন। এখন যেটা দেখা যাচ্ছে, সেই কলম আক্রান্ত হচ্ছে। সব কলম আক্রান্ত হচ্ছে ঘটনা কিন্তু তা না। বিশেষ একটা অংশের কলম বা কলমচি যারা, তারাই আক্রান্ত হচ্ছে। আক্রমণটা কারা করছেন? সমাজের যে কোনো সাধারণ মানুষ কলমের উপর আক্রমণ সংগঠিত করেন, ঘটনা কিন্তু তা না, ইতিহাসের অভিজ্ঞতাও তা না। এই আক্রমণটা সংগঠিত করে শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত, এটা রাষ্ট্রের শাসন ক্ষমতা অথবা রাজ্যের শাসন ক্ষমতা, এবং তারা কোন গোষ্ঠীর শোষক, যারা মানুষকে যারা ঠকায়, মানুষের ন্যায্য অধিকার পাওনা থেকে মানুষকে যারা বঞ্চিত করে, প্রতারণা করে এবং মানুষ তাদের দ্বারা প্রবঞ্চিত হয়, এরকম যে অংশটা শোষক, নানা পন্থায় এটা তারা সংগঠিত করার চেষ্টা করে, তাদের স্বার্থে শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত, যারা ভূমিকা গ্রহণ করেন, সেই শাসকরাই কলমের স্বাধীনতার উপর আক্রমণ করার চেষ্টা করে। কোন স্বাধীনতা এবং কেন এই আক্রমণটা তারা সংগঠিত করার চেষ্টা করে? যে শাসকরা, এটা কেন্দ্রেই হোক আর রাজ্যেই হোক, সব দলই তো ভোটের সময় নানা রকম প্রতিশ্রুতি দেন। কেউ ভেবে চিন্তে তার সামর্থ্যের সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে নির্বাচিত হতে পারলে, সরকার তৈরি করলে পর দেওয়া প্রতিশ্রুতি রূপায়িত করতে হবে, বাস্তবায়িত করতে হবে। যদি সেটা করতে না পারি, তাহলে মানুষের কাছে আমরা প্রতারক হিসেবে চিহ্নিত হব। দ্বিতীয়বার মানুষের কাছে কিন্তু আমাদের পক্ষে যাওয়া কঠিন হয়ে যাবে, দুরূহ হয়ে যাবে। মানুষ আমাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন, আস্থা হারিয়ে ফেলবেন। এরকম ভাবনা চিন্তা নিয়ে যারা ভোটের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দেন, তাদের প্রশ্ন একরকম। আর যারা ভোটে জিতবার জন্য, সরকারের প্রতিষ্ঠা অর্জনের জন্য সামর্থ্যের সীমাবদ্ধতা, ক্ষমতার সীমাবদ্ধতা, এমনকি তারা যে শ্রেণীগত স্বার্থ রক্ষা করার চিন্তা করেন,
এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে ভোট বৈতরণী পার হতে হবে, জিততে হবে। অর্থাৎ খুব সংক্ষিপ্ত পরিসরে যেটা বলা যায়, যে কোনো মূল্যে, যে কোনোভাবে। এরকম ভাবনা নিয়ে যারা প্রতিশ্রুতি দেয়, একটা দুদুল্যমানতা তাদের মধ্যে থাকে, জিততেও পারি, হারতেও পারি। জিতে গেলে একরকম, হেরে গেলে তো হয়েই গেল। আমি কি বলেছিলাম এগুলি তো মানুষ মাথায় রাখবে না, ভুলেও যাবেন, তাতে আমার কোনো দায় নেই। জিতে গেলে, ক্ষমতায় অধিষ্ঠিত হলে তখন ভাবা যাবে। এখন এই যে অংশটার কথা বলছি, তারা জয়যুক্ত হওয়ার পর ক্ষমতায় যখন বসেন, দেখা গেছে অভিজ্ঞতা থেকে তারা খুব অল্প সময়ের মধ্যে সময় হাতছাড়া হওয়ার আগে যে প্রতিশ্রুতিগুলি তারা মানুষের সামনে রাখলেন, রাখার সময় তাদের উপলব্ধির মধ্যে ছিল, এবং ক্ষমতায় বসার পর তারা হারে হারে উপলব্ধি করছেন আর্থিক দিক থেকে কতগুলো সীমাবদ্ধতা আছে, শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকে শোষক এবং শোষিত, এরা যেহেতু শোষকদের স্বার্থের প্রতিনিধিত্ব করে, শোষিতদের কথা ভাবে না, চিন্তা করে না, এবং শোষণ করতে না পারলে পর শোষক যারা, তাদের যে পুঁজির পাহাড়, এটাকে পর্বতে পরিণত করা তাদের পক্ষে সম্ভব না। সেদিক থেকে তারা শুরুতেই স্বল্প সময়ের ব্যবধানে উপলব্ধি করতে পারেন, আমরা যা বলেছি এগুলো তো আমরা বাস্তবায়িত করতে পারবো না। যদি আমরা করতে না পারি, স্বাভাবিকভাবেই যাদের ভোট নিয়ে আমরা সরকারে প্রতিষ্ঠিত হলাম, অধিষ্ঠিত হলাম, সেই মানুষের মধ্যে এমন কিছু সংগঠিত শক্তি আছে যারা এই প্রশ্নগুলি তুলবে, মানুষকে সংগঠিত করবেন, মাঠে নামাবেন। আমরা যে ভোট পেয়ে সরকারে আসলাম, ক্ষমতায় অধিষ্ঠিত হলাম, আমাদের দিকে আঙুল তুলে তাদেরকে সরব হয়ে উঠতে উজ্জীবিত করবেন। তোমরা তো এই প্রতিশ্রুতি দিয়েছিলে, এই প্রতিশ্রুতিগুলি বিশ্বাস করে আমরা তোমাদের ভোট দিয়েছি, তোমরা এখন সরকারে এসছো, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, তোমরা তো এগুলো বাস্তবায়িত করছো না, এগুলো নিয়ে তো তোমরা কথাবার্তাই বলবার চেষ্টা করছো না, আমরা কথা বলতে চাইলেও তোমরা শুনতে চাইছো না। এরকম যে পরিমণ্ডল, এটা তৈরি হওয়ার আগে, শুরু হওয়ার আগে, মানুষকে সংগঠিত করার চেষ্টা গ্রহণ করার আগেই মুখ বন্ধ করে রাখা, দাবিয়ে রাখার জন্যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার স্বল্প সময়ের ব্যবধানে তারা কিন্তু গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা করে, এবং এই আক্রমণ সরাসরি গণতন্ত্র এবং এই কলমের স্বাধীনতা দুটোর উপরেই তারা আক্রমণ সংগঠিত করার চেষ্টা করে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? 18 বিধানসভা নির্বাচনের পর আরএসএস নিয়ন্ত্রিত যে বিজেপি সরকারে আসলো, তারা কিন্তু বছরের পর বছর অপেক্ষা করেনি গণতন্ত্রের উপর আক্রমণের জন্য। আমি যে কথা একটু আগে আপনাদের সামনে বললাম, তাদের উপলব্ধির মধ্যে এটা ছিল যে 293টা প্রতিশ্রুতি আমরা দিলাম, সবাই হয়তো এগুলি পড়েও দেখেনি, এগুলো থেকে বাছাই করে যে 7-10টা বিষয় আমরা আলাদা করে আমাদের নির্বাচনী ইস্তেহারের প্রথম পৃষ্ঠায় সংযুক্ত করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, এবং এই বিষয়গুলো অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, মুনশিয়ানার সাথে তারা বাছাই করেছেন, যেগুলোর সাথে অর্থনৈতিক সুযোগ সুবিধা, লাভালাভের প্রশ্ন যুক্ত, এবং আমাদের সমাজের যারা মানুষ, তাদের যে বিভিন্ন অংশ যারা এই অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলির পেতে আগ্রহী, এগুলোর জন্যে তাদের একটা দাবি আছে, এই অংশের মানুষকে আকৃষ্ট করার জন্য, প্রলুব্ধ করার জন্যে তারা এই বিষয়গুলো বাছাই করে সেখানে রেখেছে। কাজেই তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে
তারা নিজেরা যখন উপলব্ধি করতে আরম্ভ করলো আমরা রাজ্যে আছি, এই বিষয়গুলি বাস্তবায়িত করতে গেলে পর আমাদের টাকা লাগবে, এই টাকা তো আমাদের নাই। যদিও প্রধানমন্ত্রী এসে আমাদের এই কর্মসূচিকে সমর্থন করেছেন, কেন্দ্রের অর্থমন্ত্রীকে অসুস্থ অবস্থাতে হাওয়াই জাহাজে উড়িয়ে আগরতলায় এনে ভোটের 7 দিন আগে আগরতলার প্রেস ক্লাবে বসিয়ে তাকে দিয়ে নির্বাচনী ইশতেহার প্রচার করেছেন এবং তিনি বলে গেছেন আমি কেন্দ্রের অর্থমন্ত্রী। কেন্দ্রের সাহায্য ছাড়া এগুলি অনেক ক্ষেত্রেই বাস্তবায়িত করা কঠিন, তাই আমি দায়িত্ব নিয়ে বলছি কেন্দ্রের অর্থমন্ত্রী হিসাবে যে এগুলো বাস্তবায়নের জন্য আপনারা যদি বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে ক্ষমতায় বসান তাহলে এগুলি বাস্তবায়নের প্রশ্নে টাকার কোনো সমস্যা হবে না। মানুষ আরো বেশি আকৃষ্ট হয়েছেন। আমরা কিন্তু সেই সময় প্রশ্ন তুলেছিলাম যে 200 দিন রেগার কাজ, 340 টাকা মজুরি ভারতবর্ষের কোথাও তো নাই। বিজেপি শাসিত অনেকগুলো রাজ্য আছে, 8 থেকে 10টা, হয়তো এককভাবে বিজেপি শাসন করছে অথবা বিজেপি সংযুক্ত হয়ে অন্য দলের সাথে মিলে রাজ্যে রাজ্যে সরকার চালাচ্ছে। সেখানে তো 200 দিন কাজ নাই, 340 টাকা মজুরিতে হয়নি। 200 টাকার উপর মজুরি আছে, 300-র কাছাকাছি আছে। এরকম কয়েকটা রাজ্য আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে, কর্ণাটক আছে, হরিয়ানা আছে, সেখানেও কিন্তু এখন পর্যন্ত 340 টাকা মজুরি না। তাহলে কি করে ত্রিপুরায় তারা এই কথা বলছেন? এক এক রাজ্যে এক এক রকম মজুরি, জিনিসপত্রের দরদাম, টাকার মূল্যমান, প্রত্যেকটা রাজ্যের অবস্থার পরিপ্রেক্ষিতে তার একটা বিশ্লেষণ করে তার ভিত্তিতে এক এক রাজ্যের এক এক রকম মজুরি, যেটা নিয়ে বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকার সময়ে, সরকারে থাকার সময়ে, ক্ষমতা বলাটা ঠিক হবে না, ক্ষমতা তো কেন্দ্রের হাতে। কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে আমরা বুঝাবার চেষ্টা করেছি আমাদের রাজ্যে তার কিছু আয় উপার্জনের ব্যবস্থা নেই, শিল্প নেই, কল নেই, কারখানা নেই, কৃষি সবেমাত্র তার বিস্তার ঘটাবার ক্ষেত্রে আমরা কতগুলি মৌলিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি, সময় লাগবে। এই জায়গায় এই যে রেগা তার মজুরি কেন তোমরা বাড়াবে না, তারা তখন বুঝিয়ে বলার চেষ্টা করেছে আমরা তো একটা ফর্মুলা ঠিক করেছি, সেই ফর্মুলাতে এক এক রাজ্যের মজুরি এক এক রকম হবে, এই জায়গাতে তোমাদের জন্য আমরা ব্যতিক্রমী কোনো অবস্থান নিতে পারবো না। এটাই ভোটের আগে তারা যখন এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করে আমরা কিন্তু তাকে বিরোধিতা করে, মানে এই যে অসত্য প্রতিশ্রুতি, এটা প্রতারণার সামিল, এদেরকে যারা ভোট দিবেন ঠকবেন, এরা ভোটে যদি জিতে যায় আপনাদের সাহচর্যে, এরা কিন্তু এগুলি বাস্তবায়িত করবে না এবং আপনারা ঠকবেন। মানুষ এটা বিশ্বাস করেনি, ভোট দিয়েছে। এরা এখন সরকারে বসে দেখছে যে বামপন্থী ফ্রন্টের তরফ থেকে সেদিন যে কথাগুলি বলবার চেষ্টা হয়েছে এগুলি তো অমূলক না, ভুল কিছু ছিল না, ঠিকই তো। কেন্দ্রের সরকার আলাদা করে ত্রিপুরার সরকার বিজেপি সরকার বলে এখানে প্রতিশ্রুতি রূপায়ণের জন্য যত টাকা পয়সা লাগবে সব টাকা পয়সা তারা আমাদের দিয়ে দেবে, এরকম তো বিজেপি শাসিত আরো রাজ্য আছে। আমাদের দিতে গেলে পর তারাও তো বলবে ত্রিপুরায় যদি 200 দিনের কাজ, 340 টাকা মজুরি, তাহলে আমরা যে বিজেপি শাসিত রাজ্য আসামে আছে পাশে, আমাদের কেন 200 দিন হবে না, আমাদের এখানকার মজুরি কেন 340 টাকা হবে না? 7 সেন্ট্রাল পে কমিশন, বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্রেও বিজেপি, তাদেরই 7 সেন্ট্রাল পে কমিশন। 7 সেন্ট্রাল পে কমিশনের যা সেখানে তারা বলেছে এই জিনিসগুলি করতে হবে। কেন্দ্রীয় সরকারি 7 সেন্ট্রাল পে কমিশনের বলা বিষয়গুলো পুরোপুরি কার্যকরী করতে পারেনি। তারপরেও যেগুলো তারা কার্যকরী করেছে, বিজেপি শাসিত অনেক রাজ্য তাদের নিজ নিজ রাজ্যে কর্মচারীদের স্বার্থ রক্ষায় সেই বিষয়গুলি তারাও কার্যকরী করতে পারছে না। আমাদের ত্রিপুরার প্রশ্ন তো আলাদা। আমরা যখন ত্রিপুরা থেকে কেন্দ্রীয় সরকারের কাছে বলছিলাম এই যে 7 সেন্ট্রাল পে কমিশন তোমরা চালু করলে এবং কমিশনের পরামর্শ মতো পার্লামেন্টের অধিবেশনে এটাকে গ্রহণ করেছ এবং এটাকে বাস্তবায়িত এবং কার্যকরী করবে সে প্রতিশ্রুতি তোমরা দিয়েছ, এখন তো স্বাভাবিক আমাদের রাজ্যের কর্মচারীরা, শিক্ষকরা তারা দাবি করছেন আমাদের রাজ্যে এটা পুরোটা A to Z
কার্যকরী করো। আমরা তো পারছি না, আমাদের তো এই টাকা নাই, তোমরা আমাদের সাহায্য করো। কেন্দ্রের জবাব হচ্ছে, কেন্দ্রীয় পে কমিশন তোমরা ত্রিপুরায় দেবে কি দেবে না, এটা তোমাদের নিজস্ব স্বাধীনতা। আমরা তো তোমাদের এই কথা বলছি না, বা আমরা তো কেন্দ্র থেকেই সিদ্ধান্ত নেইনি যে আমাদের যে কেন্দ্রীয় পে কমিশন, এটা রাজ্যে রাজ্যেই একই পে কমিশন হবে, এটাকেই বাস্তবায়িত করতে হবে, তার সমস্ত সুযোগ দিতে হবে, এটা তো আমরা বলিনি। তোমাদের যদি রাজ্যের ক্ষমতা থাকে, পয়সা কড়ি থাকে, তোমরা করো, পারলে এর চেয়ে বেশি দাও, তাতে তো আমরা আপত্তি করবো না। এখন আলাদা করে তোমাদের কেন দিতে যাব? আমাদেরও তো অনেকগুলি রাজ্য আছে যেখানে বিজেপি সরকার চলছে, তাহলে তো তারাই প্রশ্ন তুলবেন। এটাই আমরা তুলেছিলাম বিধানসভা নির্বাচন আগে। তারা যে বলছেন বক্তৃতা করে করে প্রধানমন্ত্রী, এবং এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় তিনি বিজেপি দলের সর্বভারতীয় কমিটির সভাপতি ছিলেন, অমিত শাহর কথা আমি বলছি। এবং আসামের এখন যিনি মুখ্যমন্ত্রী শর্মা, তিনিও এসেছিলেন বামফ্রন্ট সরকার হটাবার জন্য, তিনিও ঘুরে ঘুরে কমর নাচিয়ে বক্তৃতা করে গেছেন, আপনারা ভোট দেবেন, আমাদের সরকার তৈরি হবে। প্রথম দিন প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নেব, একটা হচ্ছে বেকারদের কাজের সংস্থান, আরেকটা হচ্ছে 7 সেন্ট্রাল পে কমিশন, এবং সেদিন বিকেলবেলা কর্মচারীরা 7 সেন্ট্রাল পে কমিশন নিয়ে বাড়িতে ফিরবে। যেন এটা একটা বস্তার মধ্যে করে অনেকগুলি টাকা পয়সা দিয়ে দেওয়ার বিষয়, এটা মাথায় করে বয়ে নিয়ে যেতে হবে। তা আমরা তখন বলেছিলাম, এই যে কথাগুলো বলছেন, আমাদের ক্ষেত্রে যদি আপনারা এই সাহায্য করার চেষ্টা করেন, তাহলে বিজেপি শাসিত যে রাজ্য, এবং আমরা তখন আসামের কথা তুলেই বলেছি, এই যে ভদ্রলোক বলে যাচ্ছেন, সে তো তার নিজের রাজ্যেই 7 সেন্ট্রাল পে কমিশন কার্যকরী করতে পারছে না। তাকে জিজ্ঞেস করছি আমরা, তার কি জবাব? তার কোনো জবাব নাই। বরং উল্টো বলেছে যে প্রতিশ্রুতি দিয়েছে, এগুলো রূপায়ণ করতে না পারলে ত্রিপুরায় আসবো না। আশা অনেক কমিয়ে দিয়েছে, যদিও আসলো খুব তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এখন এটা কিন্তু সরকারে বসার পর তারা বুঝতে পেরেছে এগুলো তো পারবো না, শূন্যপদ থাকবে না ত্রিপুরায়। আর একটা নিজেদের কল্পিত সংখ্যা উপস্থিত করে যুবকদের বিভ্রান্ত করার চেষ্টা করলেন, 50,000 শূন্যপদ। আমরা বলেছি, কোথায় পেলেন আপনারা এগুলো? কে বলেছে 50,000 শূন্যপদ? আমরা তো হিসাব করি প্রত্যেক বছর দুবার করে। আমাদের রাজ্যে কত কর্মচারী আছেন? এ, বি, সি, ডি, এবং কত পদ শূন্য, এবং কোন পর্যায়ের কত, তার মধ্যে কত তফসিলিদের জন্য সংরক্ষিত, তার কত উপজাতিদের জন্য সংরক্ষিত, এবং কত শারীরিকভাবে যারা মানে সক্ষম না, তাদের জন্য একটা ছোট্ট সংরক্ষণ আছে, তাদের জন্য কত পদ সংরক্ষিত, যেগুলি খালি হয়েছে পূরণ করতে হবে। আমরা প্রত্যেক বছর দুবার করে করতাম, অর্থ দপ্তরের সাহায্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আমরা দেখেছি সর্বশেষ যে 17 সালে, 2017 সালে 18তে নির্বাচন, মার্চে ফেব্রুয়ারি মার্চে, তাতে কি আমরা দেখলাম যে আমাদের রাজ্যে 16 থেকে 17,000 শূন্যপদ, এবং আমরা সেখানে চিহ্নিত করেছি এর মধ্যে কোন কোন পদগুলি খুব দ্রুত আমাদের বাস্তবায়িত করতে হবে, কার্যকরী করতে হবে, তাদেরকে নিয়োগ করতে হবে। সবগুলো একসাথে যে আমরা করতে পারতাম ঘটনা তা না। আবার নতুন পদ আমরা সৃষ্টি করতাম, কারণ নতুন নতুন কর্মসূচি নিচ্ছি, আমরা নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি। এগুলোই বাস্তবিত করতে গেলে পরে নতুন ধরনের অফিসার চাই, নতুন ধরনের কর্মচারী চাই, নতুন ধরনের টেকনোলজিস্ট চাই। স্বাভাবিক কারণেই আমাদের এইভাবেও কিন্তু কর্মচারীর সংখ্যা নতুন যেমন বাড়ছিল, নতুন পুরনোদের মধ্যে তারা সময় অতিবাহিত হলে পর চাকরি থেকে অব্যাহত নিচ্ছেন, পদ শূন্য হচ্ছে, সেগুলি পূরণ করার প্রশ্ন। কিন্তু এখানে আমরা ফেলে রাখতাম না, প্রতি বছর এইভাবে করে করে আমরা তার হিসেব সুনির্দিষ্টভাবে বাজেট যখন আমরা পাস করতাম, বাৎসরিক বাজেট, তাতে আমরা তুলে ধরবার চেষ্টা করতাম। কাজে কোথায় আপনারা 50,000 পেলেন? দেখুন তো আমাদের গত বছরের বাজেটে কোনো জায়গাতে এই সংখ্যা নাই। তাতে তারা জবাব দিত, হিসেবে আমাদের হাতে আছে। আমরা যখন সরকারে আসবো, যখন এগুলি পূরণ করব, তখন দেখবেন আমরা কি করে 50,000-এর হিসেব দিলাম। এখন অভিজ্ঞতাটা কি? কোথায় 50,000 শূন্যপদ পূরণ? তারা সরকার আসার পর এখন তো 56,000 সেখানে শূন্যপদ তৈরি হয়েছে। আজকেও পত্রিকা খুললে দেখবেন, অন্য পত্রিকা, আমি দৈনিক সংবাদ পত্রিকার কথা বলছি, দেশের কথা নাই বা বললাম, তারাই বলেছেন শিক্ষক নতুন করে 10,000 পদ শূন্য হয়েছে। আজকের পত্রিকায় প্রথম পৃষ্ঠায় আছে, আমি সকালবেলা পড়ে এসেছি। তাহলে এরা কিন্তু জানতো সরকারে বসার পর, আমরা তো এগুলো বেমালুম বলে দিয়েছি।
এখন আমরা তো জানি এগুলো আমরা কার্যকরী করতে পারবো না। আর কেন্দ্র যতই প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী বক্তৃতা করে গেছেন ভোট বৈতরণী পারের জন্য, এখন সরকারে বসার পর যখন আমরা এগুলির জন্য টাকা চাইব, আমাদের টাকা দেবে না। বামপন্থী ফ্রন্ট সরকার যেভাবে লড়াই করেছে আর্থিক দৈন্যতা দূর করার জন্য কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে টাকা আনতে, আমাদের পক্ষে তো সেই ক্ষমতাও নাই। আমরা জানি যে আমরা আমাদের শক্তির জোরে সরকার আসেনি, এরা এসে সাহায্য না করলে, এই প্রলোভনের ফাঁদ না বিছাতে পারলে পর আমরা সরকার আসতে পারতাম না। বেশি কথা বললে তো আমাদের মন্ত্রীর চেয়ার থেকে হাঁটিয়ে দিয়ে তাদের পছন্দের লোকদের আবার বসিয়ে দেবে। কাজেই চেয়ারটা রক্ষা করতে হবে, কাজেই সেখানে চোখ তুলে কথা বলার সুযোগ নেই। এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, মানুষটা এগুলো মেনে নেবে না। তারা এটা জানতেন বামফ্রন্ট আছে, বামফ্রন্ট থাকবে, এরা এটা মেনে নেবে না, এরাই জনগণকে সংগঠিত করে লড়াই তেজি করবে। কাজে এই জায়গায় আমরা যেটা লক্ষ্য করলাম ত্রিপুরায়, অন্য জায়গায় এরকম অভিজ্ঞতা আছে, সরকার আসার পর প্রায় 6 মাস যাওয়ার আগে এরা গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করতে শুরু করলো। কারণ যদি প্রথম থেকেই মানুষের মুখ বন্ধ করে দেওয়া না যায়, সমবেত হওয়ার সুযোগটাকে সংকুচিত করা না যায়, প্রতিবাদে ধ্বনিত হওয়ার সাহস যাতে দেখাতে না পারে, এটাকে যদি অবদমিত করে রাখা না যায়, তাহলে পরে তো আমাদের এই সরকার টিকে রাখাই কঠিন হবে। তাই তারা শুরু করলেন 5-6 মাসের মধ্যে, এবং এটা আরম্ভ হলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ। বামফ্রন্ট কিন্তু তারা জানে তার প্রধান শক্তি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তার অফিস, তার নেতা, তার কর্মী, তার সংগঠক, এবং এর মধ্যে বিশেষ করে বাছাই করে যুবাংশ, বিকাশমান, অভিজ্ঞতা কম কিন্তু কর্মদক্ষতা, কর্মক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে সামনের দিনে বড় দায়িত্ব নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এরাই আমাদের শাখা স্তরের, অঞ্চল স্তরের, মহকুমা স্তরের দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, অথবা বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের দায়িত্বশীল পদে তারা অধিষ্ঠিত আছেন। কাজেই এই সমস্ত জিনিসটা চিন্তার ভাবনার মধ্যে রেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বাছাই করে তার উপর আক্রমণ তারা সংগঠিত করেছেন। যদিও আমরা বলবার চেষ্টা করেছি, যদি সবাই মিলে তার প্রতিবাদ না করেন, যদি মনে করেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ এটা তার উপর দিয়ে যাবে, আমার গায়ে তো লাগছে না, এ নিয়ে আমার মাথা ব্যথা কি, তাহলে ভুল করবেন। নগরীতে আগুন যদি লাগে এই মাথা থেকে সেই মাথা, তাতে কিন্তু দেবালয় রক্ষা পায় না, মন্দির মসজিদও রক্ষা পায় না, সেখানেও আগুন কিন্তু ধাওয়া করে সেটাকেও পুড়িয়ে ছাই করে। এটা ভাবনায় রেখে যদি এই আগুনের বিরুদ্ধে তাকে নেভাবার জন্যে, লাগানো আগুন হলে যারা লাগালো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে যদি আপনি উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন। অনেকেই প্রথম থেকে সেটা সেভাবে স্বতঃস্ফূর্ততা নিয়ে যে আমাদের কথাকে গ্রহণ করে ভূমিকা নিয়েছেন, ঘটনা তা না। তা আমি এটা দিয়ে বললাম 6 মাসের মধ্যে, 6 মাস কেন, ভোটের পরে 2 মাসের মধ্যে শপথ নিয়ে সরকার বসার পরে 2 মাসের মধ্যেই তো আক্রমণটা শুরু করলো। যে এটা বিস্তৃত আমি যাচ্ছি না, শুধু বলবার জন্য বলছি যে শুরুতেই কেন স্তব্ধ করে রাখো, আঙুল যাতে তুলতে না পারে, আমাদেরকে যাতে বাধ্য করতে না পারে, মুখ খুলতে বাধ্য করতে না পারে, প্রতিশ্রুতি রূপায়ণ করছি না কেন তার জবাব যাতে আমাদের কাছে তারা চাইতে না পারে, এটা দিয়ে তারা শুরু করেছে। তারপর পঞ্চায়েত আক্রমণ করলো, লোকসভার নির্বাচন আক্রমণ করলো, এগুলো আপনারা জানেন, নগরের নির্বাচন আক্রমণ করলো, তারপর বিধানসভার নির্বাচন, তারপর আবার লোকসভার নির্বাচন, উপনির্বাচন, তারপর আবার পঞ্চায়েত নির্বাচন। তাহলে ওই যে অপেক্ষা করে নেই 1 বছর, 1.5 বছর, 2 বছর, শুরু থেকে ভয়টা হচ্ছে যা বলে এসছি তা তো কার্যকরী করতে পারবো না, মানুষ তো মেনে নেবে না। ত্রিপুরায় তো একটা অন্যতম গণতান্ত্রিক পরিবেশ পরিমণ্ডল, মানুষের চেতনা, বামপন্থী ফ্রন্ট সরকার উন্নত হতে সাহায্য করেছেন, তার দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা বিশ্বাস তারা তৈরি করতে ভূমিকা নিয়েছেন যে না, ভোটের আগে যে কথা বলে দল ভোট নেয় তারা সরকারে বসলে এগুলো রূপায়ণ করার তারা দায়িত্ব নেয়। কারণ তারা পরপর বছরের পর বছর 25 বছর এক নাগারে দেখেছে বামফ্রন্ট সরকার যা বলেই সরকারে গেছে তা শুধু রূপায়ণ করছে না, তার বাইরে যেগুলো ভোটের সময় বলার সাহস পায়নি, সরকারে গিয়ে
তার চাইতেও অতিরিক্ত দায়িত্বশীল কর্মসূচি তারা রূপায়ণ করার চেষ্টা করছে অভূতপূর্ব, তাহলে নিশ্চয়ই তারাও করবে, এটা প্রশ্ন তুলবে। কাজে এটা তুলবার কোনো সুযোগ দেওয়া না, কাজে শুরুতেই আক্রমণ। আবার কিছু কিছু আছে নতুন কর্মসূচি নিয়ে, যখন তারা তাদের শ্রেণী স্বার্থকে রক্ষা করার চেষ্টা করে, মানুষ যখন এগুলি গ্রহণ করতে চায় না, প্রতিবাদ করে, যখন মানুষ দেখে তারা আক্রান্ত হচ্ছে, যেমন আমাদের দেশে কৃষি এবং কৃষকদের বিরুদ্ধে আক্রমণ, শ্রমিক সমাজ বংশের মানুষের বিরুদ্ধে আক্রমণ, নতুন নতুন কোড, নতুন নতুন আইন, এগুলোর উপর যখন আক্রমণ আসছে, মানুষ প্রতিবাদ করার চেষ্টা করছে। তা এটা যেটা দেখা যাচ্ছে, অনেক সময় শাসকরা শুরুতেই আরম্ভ করে, অনেক সময় একটু সময় নেয়, বুঝবার চেষ্টা করে, জনগণের চেতনার মানকে হিসেবের মধ্যে রেখে যে না তাদেরকে একটু মানে হয়তো নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে, যখন আর পারছে না তখন তারা কিন্তু আক্রমণটা করার চেষ্টা করে, এটা বুঝতে হবে। তাহলে গণতন্ত্রের উপর আক্রমণ, কলমের উপর আক্রমণ, এটা ক্ষমতায় অধিষ্ঠিত শাসকদের কাছ থেকে আসে। এবং যে কলমের কথা বলা হলো, কোন কলম? যেটা বলবার চেষ্টা করেছেন কৃষ্ণারক্ষিত, সব কলমকে আক্রমণ করে না। শোষকদের স্বার্থে শাসকদের পক্ষে দাঁড়িয়ে যারা কলম ধরে, তাদের বিরুদ্ধে কিন্তু তাদের কোনো আক্রমণ নাই, বরং এদেরকে নানাভাবে তারা সাহায্য করার চেষ্টা করে। সরকার যখন শোষকদের স্বার্থে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করে, কলম হাতে নিয়ে লেখক বা লেখিকা এর বিরুদ্ধে যখন সোচ্চার হয়, অন্যায়, বেভিচার, জনবিরোধী, অমানবিক, এটা হতে পারে না, প্রতিবাদ করে এবং যে সমস্যায় মানুষ ভোগে তার থেকে মানুষের বেরিয়ে আসতে সাহায্য করার জন্য তাদের যে নিজস্ব ভাবনা চিন্তা, তিনি কোনো দলের লোক নাও হতে পারেন, অনেকেই নেই দলের সাথে যুক্ত, কিন্তু স্বাধীন চিন্তার অধিকারী, তার থেকে দাঁড়িয়ে বিকল্প পরামর্শ দেন, এই সবগুলো সরকারকে ব্যাকেদায় ফেলছে। শোষকদের স্বার্থ রক্ষাকারী যে সরকার, তাদেরকে ব্যাকেদায় ফেলছে। এই যে কলম, তার উপরই তারা আক্রমণ করে, এবং শোষিত মানুষ যারা, তারা যাতে সোচ্চার হতে না পারে তার জন্যই গণতন্ত্রের উপর তারা আক্রমণ সেখানে নামিয়ে আনবার চেষ্টা করে, যে না, প্রতিবাদ যাতে ধ্বনিত হতে না পারে, দাবিয়ে রাখো। কাজেই এটাই কিন্তু অভিজ্ঞতা। তাহলে আক্রমণটা শাসকদের কাছ থেকে আসে, এবং কেন আসে, এই দুটো বিষয় এখানে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম। এবং আমাদের রাজ্যের অভিজ্ঞতা, এটা অন্য জায়গায় তো হাতড়াবার কোনো দরকার নেই। 18 পর থেকে এই 24 অতিক্রম করে 25 আমরা পা দিলাম, জানুয়ারির 10 তারিখ, এই সময়ের মধ্যে এই অভিজ্ঞতাগুলো আমরা চাক্ষুষ করছি। এগুলিতে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, হাতড়াবার কোনো দরকার নেই, চোখের সামনেই তো প্রতিদিন ঘটছে। এই যে বলছিলেন যে আলোচনার বিষয়বস্তু, সাধারণ মা, তাকে যখন জিজ্ঞেস করলাম, তিনি বলছেন কেন বুঝতে পারবো না, আমি তো দেশের কথা নিজেও পড়ি, 5টা আমি পত্রিকা বিক্রি করতাম, এখন তো নিজেও পড়তে পারে না, 5টা পত্রিকা এনে বিক্রিও করতে পারে না, তাকে বন্ধ রাখার চেষ্টা করছে। কারণ দেশের কথা, আমাদের কথা বলে, জনগণের কথা বলে, শোষিত মানুষের কথা বলে, তাতে যারা লেখেন তারা এদের কথাই লেখেন, তার জন্য এই পত্রকে দমিয়ে রাখার চেষ্টা করছে। কাজেই দেশের কথাকে দমিয়ে রাখা, তাতে যারা লেখেন তাদেরকে দমিয়ে রাখা মানে হচ্ছে গরিব মানুষের লড়াই সংগ্রামকে দমিয়ে রাখা, এবং এর অর্থ হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করা। কাজে এটার বিরুদ্ধে তোমরা আলোচনা সভার আয়োজন করেছো, কেন বুঝবো না? না বুঝার কি আছে? ঠিকই তো বলেছেন, এটা তো তৈরি করে বলেন, এটা তার অভিজ্ঞতা থেকে বলেছেন। কাজে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমাদের যেটা বুঝতে হবে যে শাসক শোষণের স্বার্থে ক্ষমতায় টিকে থাকবার জন্য তারাই গণতন্ত্রের পতাকা, কলমের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার চেষ্টা করে। আমাদের দেশে আমরা কি দেখছি? আমাদের দেশে আমরা যেটা দেখছি, ধরুন আমাদের গণতন্ত্রের মূল ভিত্তিটা কি? সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। 5 বছর পর পর ভোট হবে, লোকসভায়, বিধানসভায়। তার সঙ্গে আবার কতগুলো আছে, রাজ্যে রাজ্যে স্বশাসনের ব্যবস্থা, পঞ্চায়েত, নগর পঞ্চায়েত। আমাদের রাজ্যে যেমন এর সাথে আমরা যুক্ত করেছি ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ। সব রাজ্যে সেটা নাই। এই স্বশাসিত জেলা পরিষদ আমাদের পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যে কিছু কিছু জায়গায় আছে। আমাদের মতো হয়তো
অধিকার বিস্তার করে ক্ষমতা দিয়ে জেলা পরিষদ না, ভারতবর্ষে অনেক জায়গাতেই নাই, ট্রাইবেলরা আছেন। আরে গুজরাটই তো 1 কোটির উপর ট্রাইবেল আছে, কোথায় জেলা পরিষদ, কোথায় ভাষা, কোথায় তাদের সংস্কৃতি রক্ষা করার ব্যবস্থা? আমি উল্লেখ করলাম, প্রধানমন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাদের রাজ্যেই তো তারা উপজাতিদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেন, আমি উল্লেখ করলাম। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখছি, এখন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের সংবিধানের মধ্যে তার উল্লেখ আছে, 5 বছর পর পর ভোট হবে। এই ভোটটা পরিচালনা করবে ইলেকশন কমিশন। এটা স্বয়ংশাসিত সংস্থা, সংবিধান এটার সৃষ্টি করেছে, তার উপর সরকারের কোনো হস্তক্ষেপ চলবে না। স্বাধীনভাবে সংবিধান প্রদত্ত যে সুযোগ, এগুলোকে মাথায় রেখে তারা ভোটটা পরিচালনা করবেন। এখন এই যে নির্বাচন কমিশন, দেখা গেল বিজেপি শাসনে এই নির্বাচন কমিশনে যে 3 জন মেম্বার বা 4 জন মেম্বার, চেয়ারম্যান সহ, এটা বাছাই করার ক্ষেত্রে চলে আসছিল স্বাধীনতার পর থেকে এটা পদ্ধতি। সেই পদ্ধতিটা কি? সংবিধান সেটা বলে দেয়নি, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে। সেটা কি? আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি তার একজন সদস্য হবেন, বিরোধী দলের যিনি নেতা তিনি তার একজন সদস্য হবেন, এবং আমাদের দেশের সর্বোচ্চ যে আদালত সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারক, চিফ জাস্টিস যাকে বলা হয়, এই 3 জন। তাহলে ভাবনার দিক থেকে 3 জন 3 রকম, একজন চিফ জাস্টিস, আরেকজন প্রধানমন্ত্রী, আরেকজন বিরোধী দল। তো বিরোধী দল আর প্রধানমন্ত্রী তো ভাবনা চিন্তার মধ্যে ফারাক আছেই বলে বিরোধী দল আর শাসক দল, আর চিফ জাস্টিস তো আলাদা, তার কোনো দল নাই, ভোটটা তো নিশ্চয়ই দেন। এখন দেখা গেল গত 1 বছর 1.5 বছর আগে গিয়ে এটাই পরিবর্তন করে ফেলল, যে এইভাবে যে এতদিন আপনার নির্বাচন কমিশন তৈরি করে চলে আসছিল, এটা আমাদের দেশের শাসক গোষ্ঠী বিজেপি তারা অনুভব করছেন না, এতে তো সুবিধা হচ্ছে না, আমাদের সব কথা তো পরোক্ষে নানাভাবে প্রভাব বিস্তার করে এই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা করতে পারছি না, যেটা করতে না পারার কারণে আমাদের জয়টাকে নিশ্চিত করতে পারছি না। এটাকে নিশ্চিত করতে না পারলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না, রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবো না। এবং যে শোষকদের স্বার্থে একচিটিয়া পুঁজি, তার মধ্যে বড় পুঁজি, এখন তো বড় মাঝারি পুঁজি একসাথে, তার সঙ্গে জোরদার জমিদার, কালোবাজারি, এরকম যারা, তারা সবাই মিলে তাদের স্বার্থ তো আমরা রক্ষা করতে পারবো না। কাজেই এটাকে এমনভাবে তৈরি করতে হবে, আমাদের পছন্দের লোকদের ঢুকাতে হবে। কাজে এই জায়গায় গিয়ে বলল, এটা বাছাই করা লোক, বাছাই করার কমিটিতে চিফ জাস্টিস এর দরকার নাই, তাকে বাদ দিয়ে সেখানে কি যুক্ত করলো? মন্ত্রিসভায় আলোচনা করে প্রধানমন্ত্রী তার পছন্দের তার মন্ত্রিসভার একজন মন্ত্রীকে চিফ জাস্টিসের জায়গায় অন্তর্ভুক্ত করবেন। অদ্ভুত ঘটনা। তাহলে কি দাঁড়ালো? 3 জনের মধ্যে 2 জনই হয়ে গেলেন শাসক দলের লোক, প্রধানমন্ত্রী নিজে এবং তার পছন্দের লোক একজন, তারা 2 জন, আর তৃতীয় লোকটা কে? সে হচ্ছে বিরোধী দলের নেতা, সে একলা। তাহলে এরা আলোচনা করে যখন তালিকা ঠিক করবেন কাকে চেয়ারম্যান করবো, কোন 2 জনকে আমরা মেম্বার করবো, তাহলে 2 জন একদিকে থাকলে পরে একজন একলা সে বিরুদ্ধে বললো, তার কথা তো গৃহীত হবে না। তো এই 2 জন কারা? তারা শাসক গোষ্ঠী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তাহলে কি দাঁড়ালো? এটা তো অ্যাটাক। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটটাকে যে নিয়ন্ত্রণ করবে, এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটার মূলেই আঘাত করলেন। এটা এর দ্বারা কি প্রমাণ হয়? আস্থা হারাচ্ছে, বিশ্বাস হারাচ্ছে। স্বাধীন ভোটাধিকার দিলে পর এবং তাকে যদি আমাদের খুশি মতো এদিক সেদিক নাড়াচাড়া করে জয়টা নিশ্চিত করতে না পারি, আমরা তো ক্ষমতায় থাকতে পারবো না। এই ভয়টা সেখানে তৈরি হলো, দেখেছেন আপনারা। ইদানিং আরেকটা ঘটনা ঘটেছে, আমি একসাথে মিলেই যেটা বলবো। ইলেকশন কমিশন এইভাবে ইলেকশন কমিশন তৈরি করার আগে, প্রায় বছর কয়েক আগে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নির্বাচনের ঘটনার পরিপ্রেক্ষিতে, এমনকি সংসদের নির্বাচনের ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলতে শুরু করেছে ভোট তো ঠিক হচ্ছে না, জালিয়াতি হচ্ছে, অনেকে নিজের ভোট নিজে দিতে পারছে না, বাক্স ভাঙচুর হচ্ছে, ইভিএম মেশিন গোলমাল করছে, প্রতিবাদ হচ্ছে। সেই জায়গায় এটার থেকে বেরিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করলো, তারা সেই সমস্ত দলের নেতাদের ডাকলেন, দিল্লিতে বসলেন, আলোচনা করলেন, শুনলেন অভিযোগগুলো,
অভিযোগগুলি শোনার পর যদিও তারা জবাব দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু যারা অভিযোগগুলি করছেন তারা বলছেন এগুলি তো আমাদের কল্পিত অভিযোগ না, ভোটার যারা তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তোমাদের কাছে আমরা এগুলি রাখছি, এর থেকে বেরিয়ে আসার ব্যবস্থা করো। তখন নির্বাচন কমিশন বলে আমরা ব্যবস্থা নিচ্ছি কি, যে ঘরটাতে ভোট হবে সেখানে সিসি ক্যামেরা থাকবে, অর্থাৎ এই ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত, বাক্স নিয়ে বেরিয়ে আসা পর্যন্ত কি চলছে কি ঘটছে সমস্ত তথ্য এই ক্যামেরাতে উঠবে। এটা সবাই দেখবার সুযোগ পাবে, বাইরে থেকে না, ভেতরে এটা থাকবে, রেকর্ড থাকবে। কেউ দেখতে চাইলে নির্বাচন কমিশনের সাহায্য নিলে তারা এটাও দেখবার সুযোগ চাইলে দেখতে পারবেন। এখন ভারতবর্ষের মানুষ তো ভারতবর্ষের লোকসভা নির্বাচনের এই যে হাজার হাজার আপনার পুলিং বুথ, সবগুলো তো কেউ দেখবার চেষ্টা করবে না, এগুলো দেখতে গেলে পর 6 মাস 7 মাস তো এমনিই চলে যাবে। যার যার এলাকায় সে সেগুলো দেখার ক্ষেত্রে খানিকটা আগ্রহ দেখাবে, এটা এক। দ্বিতীয় হচ্ছে ভোট যে হচ্ছে ঘন্টায় ঘন্টা তার হিসেব সময় মতো আমরা পাচ্ছি না। দেখছেন এই গত বছর দেড়েক যাবৎ এখানে বারবার গোলমাল হচ্ছে। এবার তো সর্বশেষে লোকসভা নির্বাচনের 6 মাস পরে হিসেব দিল। প্রশ্ন উঠলো 6 মাস পরে কেন? আগে তো 1 মাসের মধ্যে হয়ে যেত, কি কারণ? এখন এই জায়গাটাতে ইলেকশন কমিশন অনেক আগেই বলেছে আমরা ওয়েব কাস্টিং এর একটা ব্যবস্থা করব, ঘন্টায় ঘন্টায় হিসাব বেরোবে, আগের 1 ঘন্টায় কত ভোট হয়েছে, পরের ঘন্টার পর 2 ঘন্টা পর আবার হিসাব দেওয়া হবে, এত ভোট এতজন ভোট দিয়েছেন পার্সেন্টেজে, এটাও মানুষ জানবে। আবার দলগুলির পক্ষ থেকে বলা হলো যে এই যে নানা দল ইলেকশনে দাঁড়াচ্ছেন, কে লোকসভা কে বিধানসভা, সবাইকে তো আমরা চিনি না জানি না, তারা তো তাদের মতো করে তাদের কিছু তথ্য উপস্থিত করছেন। সে চোর না ডাকাত, হ্যাঁ না দস্যু, হ্যাঁ সে মানে স্বৈরাচারী, তার অতীত কি তার বর্তমান কি, কি কারণে কি ব্যাকগ্রাউন্ড নিয়ে সে ভোটে দাঁড়ালো, হ্যাঁ তার লেখাপড়া সব কিছু, তার বিত্ত, তার বৈভব সব। তখন বলছে না, এটাও দেখবার জন্য আমরা আলাদাভাবে সাধারণ মানুষদেরকে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী তার অতীত বর্তমান নিয়ে সে যে আপনার এই ভোটে যখন দাঁড়ায় তখন সেখানে তথ্যগুলি উপস্থিত করে এগুলো আপনাদের দেখবার সুযোগ থাকবে। তাতে যদি আপনাদের এই নিয়ে কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা যারা প্রার্থী থাকে আপনারা জিজ্ঞাসা করবেন, তার দেওয়া তথ্যের উপরই তো আমরা এগুলি প্রকাশ করেছি, আপনাদের এইগুলি জানবার জন্য আমরা সুযোগ করে দেব। এই 3টা প্রধানত, এই 3টা আরও হয়তো কিছু বিষয় আমি 3টা উল্লেখ করলাম। কি দেখা গেল, ইলেকশন কমিশন তো প্রথমেই বগল দাবা করলো, তারপরে দেখা গেল আজ থেকে আপনার দিন 20-25 আগে পার্লামেন্ট অধিবেশন শেষ হওয়ার সময় থাকতেই হঠাৎ করে আম্বেদকরের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলাতে যে ক্ষোভ তৈরি হলো, এর মুখে সংসদ চালাতে পারছে না, হঠাৎ করে সংসদ বন্ধ করে দিল। একদিন পর মন্ত্রিসভায় বসে এই যে সুযোগগুলো ইলেকশন কমিশন দিয়েছিল এগুলো বাতিল করে দিল। ইলেকশন কমিশন কিন্তু মন্ত্রিসভাকে বলেনি, নির্বাচন কমিশন বলেনি যে এই সুযোগগুলিতে এখন অসুবিধায় পড়ছে, মানুষ তো নানা ধরনের প্রশ্ন করছে না। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে ইলেকশন কমিশনের কাছে তাদের সিদ্ধান্ত পাঠিয়ে বলল এই যে সুযোগগুলি আমরা বাতিল করে দিলাম, তোমরা কার্যকরী ব্যবস্থা নাও। ইলেকশন কমিশনকে যখন জিজ্ঞেস করা হলো তারা বলছে না, আমরা তো সরকারকে এরকম ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের তরফ থেকে তো আমরা কোনো বক্তব্য রাখিনি, এটা তাদের বক্তব্য। আমি দুটো লিঙ্ক করলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমাদের দেশের সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে যে গুরুত্ব দিল গণতন্ত্রের মূল আধার হিসাবে, তাতে ইলেকশন কমিশনের যে ভূমিকা, তার উপর যে কিভাবে একটার পর একটা আঘাত আনছে, এই অবস্থান থেকে তো পরিষ্কার। তার অর্থটা কি, সুশব্দের স্বার্থে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকে তারা দেখছেন বাধার সম্মুখীন হচ্ছেন, শ্রমিকদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, নারী পুরুষ নির্বিশেষে, ছাত্র যুবক প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর্যন্ত লড়াই চলছে। হ্যাঁ, কাজে এতে তো ভোট টোট এই স্বাভাবিকভাবে চলতে দিলে অসুবিধা হবে, কাজে অ্যাটাক করা হবে। এটার উপর আক্রমণ আসছে। আমাদের গণতন্ত্রের সঙ্গে আর একটা যুক্ত জিনিস কি, ধর্মনিরপেক্ষতা। দেশটা ব্রিটিশ ভাগ করে দিয়ে গেল, তাদের ভয় যদি মীমাংসা করে 2টো ভাগ করে না নাও, এই 2টো ভাগের বুদ্ধিটাও ব্রিটিশ সাম্রাজ্যবাদের।
তৎকালীন স্বাধীনতা সংগ্রাম হিন্দু মুসলমান মিলেই করছিল। তার মধ্যে মুসলিমদের একটা অংশ নেতৃত্ব যারা একটা সময় পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত করছিল, তারা একটা সময় গিয়ে ব্রিটিশের মানে ফাঁদে পা দিয়ে উল্টো পাল্টা কথা বলতে শুরু করলো। আর এদিকে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুধু কৃষক না, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, গান্ধীজি ছাত্রদের কাছে আবেদন করলেন ব্রিটিশ তারাও আগে, ব্রিটিশ যাবে, দেশ স্বাধীন হবে, আমাদের দেশে আমরা সরকার তৈরি করব, তারপর তোমরা গিয়ে আবার নতুন করে কলেজে পড়তে শুরু করবে, তোমরা তোমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, এখন কলেজ বন্ধ, স্কুল বন্ধ, লড়াই নাও। গান্ধীজি কিন্তু এই স্লোগান দিয়েছিলেন, বুঝতে পারছেন? এবং এটা আস্তে আস্তে এরকম একটা জায়গায় গেছিল। এবং যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানেন, 46 সালে মুম্বাইতে আমাদের বর্তমান সময়ে যেটা অর্থনৈতিক রাজধানী, দিল্লিকে আমরা বলি রাজনীতির রাজধানী, মহারাষ্ট্রকে বলি আমরা, মুম্বাইকে বলি আমরা অর্থনীতির রাজধানী, সেখানে সমুদ্রের পার্শ্ববর্তী, সেখানে এই যে আপনার জাহাজ, তাতে সৈন্যরা বিদেশি আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য ব্রিটিশ সাম্রাজ্য যখন ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করছে, সেখানে স্বাধীনতা সংগ্রামের সমর্থনে দাঁড়িয়ে কংগ্রেস দলের পতাকা, মুসলিম লীগের পতাকা, কমিউনিস্টদের পতাকা, লাল ঝান্ডা, 3 ঝান্ডা উড়িয়ে বলছে ব্রিটিশ আর তোমাদেরকে আমরা সহ্য করতে রাজি না, অবিলম্বে ভারত ছাড়ো। এবং এটা তারা উৎসাহিত হয়েছে সোভিয়েত দেশে 1917 সমাজতান্ত্রিক সফল বিপ্লবের মধ্য দিয়ে, এবং অন্তর্বর্তীকালীন সময়ে সোভিয়েত দেশে জনজীবনের মৌলিক সমস্যাগুলো সমাধান দিয়ে বিকল্প পথে একটা সুস্থ, সুন্দর, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায়। এটা কথার কথা না, এটা সোভিয়েত দেশে বাস্তবায়িত করে তারা প্রমাণ করে দিয়েছেন। এখানে সেখানে কোনো মতো করে তাদের যে তথ্যাদি আসতে শুরু করলো, কমিউনিস্টরা এগুলি প্রচারে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, এবং কংগ্রেসের মধ্যেও একটা অংশ এগুলি প্রচার তখন করার চেষ্টা করতেন। জওয়াহরলাল নেহরু করতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু করতেন, আরো অনেকে করতেন। সাধারণ মানুষের মধ্যে সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ দুর্নিবার হলো। ব্রিটিশ দেখলো ভারতবর্ষ যদি আমাদের তারই স্বাধীনতা অর্জন করে সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে, তাহলে পৃথিবীর বাকি থাকলো কি? চিন্তা ইতিমধ্যে হয়ে যাচ্ছে। রাশিয়া, এশিয়া এবং মানে ইউরোপ, এটা একটা বিরাট অংশ নিয়ে, তাহলে তো তাদের পক্ষে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, এদের পক্ষে তো অস্তিত্ব রক্ষা করা এই কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে ধনিক যে বুর্জোয়া গোষ্ঠী, তাদের নেতৃত্ব যারা কংগ্রেসের মধ্যে ছিলেন এবং আপনার মুসলিম লীগের মধ্যে ছিলেন, তাদেরকে ডেকে এনে বললেন যে ইমিডিয়েটলি যদি তোমরা এই দুভাগে ভাগ করে যার যার জায়গায় নিজেরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সুযোগ না নাও, তাহলে কিন্তু ক্ষমতাই তোমরা বসতে পারবে না। যেভাবে এগুচ্ছে ভারতবর্ষের শ্রমিক কৃষকদের আন্দোলন, ছাত্র যুবদের ভূমিকা, সেই জায়গায় কিন্তু রক্ষা করতে পারবে না। আরেকটা সমাজতান্ত্রিক রাষ্ট্র কিন্তু পৃথিবীর বুকে সেখানে মাথা চাড়া দিয়ে উঠবার সুযোগ নেবে, এবং তাতে তোমাদের অস্তিত্ব বিপন্ন, আমাদের অস্তিত্ব বিপন্ন। এরকম জায়গায় তো ভারতবর্ষ বিভক্ত হলো, এরকম জায়গায় ভারতবর্ষ বিভক্ত হলো। কাজেই এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনার দেশ ভাগ হলো। দেশ ভাগ হলো, আমাদের সংবিধান তৈরি করার প্রশ্ন আসলো। সংবিধান তৈরি করার জন্য সেখানে আপনার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে, অর্থাৎ এটা ভোটের মধ্য দিয়ে বিভিন্ন দলের প্রতিনিধির সংখ্যা ঠিক করে মানুষের কাছ থেকে ভোট নিয়ে এটা তৈরি করা হলো। সম্ভবত 267 কি 68 জন হবে। সেই সংবিধান তৈরি করার জন্য এটা তৈরি হয়েছে। তার যে কমিটি, সেই কমিটি আপনার একটা ছোট্ট কমিটি করে দিয়ে তার সভাপতি হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। তারা সংবিধান তৈরি করতে গিয়ে এই যে একবার ভাগ হলো, আর যাতে ভারতবর্ষকে ভাগ করতে না পারে, তারা বুঝতে পেরেছিলেন মার্কিন সাম্রাজ্যবাদ আর ব্রিটিশ সাম্রাজ্যবাদ একবার ভাগ করে দিয়েছে, তারপর তারা বসে থাকবে মনে করার কারণ নেই। এই যে বিষের গাছটা তারা পুঁতে দিয়ে গেল, তার থেকে বিষাক্ত আবহাওয়া ছড়িয়ে দিয়ে আমাদের দেশের ভিতর আরো তারা গোলমাল করার চেষ্টা করতে পারে। এবং এটা মূলত ধর্ম, বর্ণ, সম্প্রদায়কে ভিত্তি করে। এটা যাতে না করা যায়, তার জন্য আমাদের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণতন্ত্রের সঙ্গে সঙ্গে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম যার যার, দেশ সভা, রাষ্ট্রসভা,
আপনি চাইলে ধর্ম করবেন, চাইলে ধর্ম করবেন না, চাইলে ধর্মান্তরিত হবেন, তাহলে যে ধর্ম আছেন সেই ধর্মে থাকবেন। আপনি যদি ঠিক করেন আমি কোনো ধর্মই করবো না, তাতে আপনার নাগরিকত্ব যাবে না, ভোটের অধিকার কেউ হরণ করতে পারবে না, এই স্বাধীনতা নাগরিকের আছে। এই যে জায়গাটা এখন দেখা যাচ্ছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি, 100 বছর হয়ে গেছে আরএসএস, এরা জার্মান, ইটালি ফেসিবাদ সেখানে কায়েম করেছিল। তাদের কাছ থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে একটা জাতির, আর্য জাতি, তাদের কর্তৃত্ব আধিপত্য বিস্তার করে অন্য জাতি গোষ্ঠীর ধর্ম যাদের আসক্তি আছে তাদেরকে পদদলিত করে সেই দুটো রাষ্ট্রে যেভাবে তারা শাসন ক্ষমতা চালাচ্ছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে এসে আরএসএস ভারতবর্ষের বুকে এটাকে চালু করতে চাইছিল। সুযোগ এখন তাদের সামনে আসলো, সংবিধান যখন তৈরি করে তখন তারা এইভাবে সংবিধান তৈরি করতে চেয়েছিল, পারেনি। আমি সেটা বলে সময় নিতে চাইছি না। এখন তারা ক্ষমতায় বসে ধর্মনিরপেক্ষতার এই যে আদর্শ, এটার উপর তারা আক্রমণ করছে, এবং এটার উপর আক্রমণ করতে গিয়ে মূল কেন্দ্র করেছে তারা মুসলিমদের। এখন তার সঙ্গে সঙ্গে আক্রমণ তারা সংগঠিত করছে খ্রিস্টান, বুদ্ধিস্টদেরকে, এবং তারা ঘোষণা করেই বলছে তাদের তিনটা হচ্ছে প্রধান শত্রু। একটা হচ্ছে মুসলমান, আর একটা হচ্ছে আপনার খ্রিস্টান, আর একটা হচ্ছে কমিউনিস্ট। এর বিরুদ্ধে তারা প্রথম থেকে সোচ্চার। এখন তারা ক্ষমতায় বসে এই জায়গাটা আক্রমণ করার চেষ্টা করছে। কেন? বিভক্ত করুন, ঐক্য ভাঙুন, আমাদের বিরুদ্ধে যাতে জনজীবনের যে মূল জ্বলন্ত সমস্যাগুলো ওইগুলিকে ভিত্তি করে তারা কোনো লড়াই সংগ্রাম সংগঠিত করতে না পারে, এই জায়গাটা আক্রমণ। ভোটের জায়গাটা এখন ধর্মনিরপেক্ষতা। তারপরে কোথায় তারা আসছে? সংসদ, কথা বলার জায়গা। শাসক দল তাদের কথা বলবে, বিরোধী দল তাদের কথা বলবে, তারাও মানুষের ভোট নিয়ে গেছে। এখন দেখা যাচ্ছে বিজেপি শাসনে এই সংসদে বিরোধীরা গত বছর 3 আগে থেকেই কথা বলতে পারছে না। এবারে ভোটের পর আসন কমলো, ভোট কমলো, অনেকের ধারণা হয়েছিল বোধহয় সংবিধান ফিরবে, একটু পরিবর্তন করবে, উল্টো। আপনারা দেখেছেন এই যে সর্বশেষ অধিবেশন হলো, শীতকালীন অধিবেশন, আম্বেদকরকে নিয়ে যে গোলমাল, বাইরে বিক্ষোভ, ভিতরে বিক্ষোভ। বাইরে বিক্ষোভ দেখিয়ে যখন বিরোধী দলের সাংসদরা সংসদে ঢুকবার চেষ্টা করছে, শাসক দলের সাংসদরা তাদেরকে সংসদের ভেতরে ঢুকার ক্ষেত্রেই বাধা দিচ্ছে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? তাহলে শুধু কথা বলার স্বাধীনতা হরণ করছে তারা। আদানি এটা দুর্নীতিপরায়ণ, প্রধানমন্ত্রীর খুব কাছের বন্ধু, তিনিও গুজরাটের, আদানিও গুজরাটের। আন্তর্জাতিক ক্ষেত্রে এখন সে প্রথম যে 20টা পুঁজিপতি ধনী, তার মধ্যে সে একটা। কে তাকে চিনত? এ তো বিজেপি সরকারের দৌলতে, এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর সহযোগিতায়। এই বিদ্যুৎকে ভিত্তি করে একটা ব্যবসাকে মানে তার হাতের মধ্যে আনার জন্য ঘুষ দিয়ে প্রায় 21 থেকে 22,000 কোটি টাকা ঘুষ দিয়ে এই টেন্ডারটা যাতে সে পেতে পারে তার ব্যবস্থা করেছে। তাতে পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই টেন্ডারে তারা নিজেরা অংশগ্রহণ করে এটা পেতে চাইছিল, তারা যখন বুঝতে পারলো আদানি ঘুষ দিয়ে তাদের দেশে যারা এটা ফাইনাল করবে তাদের কিনে নিয়ে এটা সে তার হস্তগত করেছে, তারা আমেরিকাতে মামলা করলো। আমেরিকার সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে তারা দেখলো এই যে অভিযোগগুলো তার বাস্তবতা আছে, তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিল, এবং ভারত সরকারকে জানালো তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে পার্লামেন্টে কথা বলতে চাইছে সাংসদরা। বলছে আদানি তো সংসদের লোক না, তার সাথে আমাদের কি সম্পর্ক? একে নিয়ে কথা বলা যাবে না, তার নামে উচ্চারণ করা যাবে। আরে বিদ্যুৎ আমাদের দেশের, সূর্য কিরণের উপর ভিত্তি করা হবে, তার দাম, তার বন্টন, এগুলো আমাদের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত। তো আমাদের সংসদটা কি? জনগণের স্বার্থের সাথে, দেশের স্বার্থের সাথে, তার সাথে যে বিষয় যুক্ত, যাকে নিয়ে পৃথিবীর দেশে দেশে সরব প্রতিবাদ। আমেরিকায় তার বিরুদ্ধে তাদের সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা, বিচার আরম্ভ করবে, গ্রেপ্তার করার কথা বলছে। আর তুমি বলছো আমরা তার সম্পর্কে কথা বলতে পারবো না? বলে না, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। 3 দিন এর নাম উঠলেই সংসদে বন্ধ করে দিচ্ছে, এবং শেষ পর্যন্ত বললো আদানির নাম নিয়ে কোনো কথা বললে সংসদ চলবে না। বুঝতে পারছেন তার মানেটা কি দাঁড়াচ্ছে?
আমরা যে কথাগুলো বলছি এগুলি কল্পিত না, তৈরি করে এদের সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করার জন্য এই কথাগুলো বলছি। ঘটনা তা না, এটা বাস্তব অভিজ্ঞতা। তাহলে এই যে সংসদীয় যে ব্যবস্থা, পার্লামেন্টারি যে সিস্টেম, আমাদের পার্লামেন্ট যখন বসতো প্রথম দিকে সারা পৃথিবীর মানুষ মানে চোখ কান খুলে অপেক্ষা করত, অত্যন্ত উন্নত মানের আলোচনা হতো। শাসক দল, বিরোধী দল, পৃথিবীর বিভিন্ন দেশের, আমাদের দেশের পার্লামেন্টারি বিতর্ক থেকে নানা বিষয় তাদের জানবার, শিখবার, বুঝবারও সুযোগ ছিল। কেমন না, সেই পার্লামেন্টকে এই জায়গায় তারা নিয়ে যাচ্ছে। তো পার্লামেন্টে যদি তারা এই জায়গায় সফল হয়, বিধানসভাকে তারা সুযোগ দেবে? দেবে না তো। কাজে এই জায়গাটায় তারা যাচ্ছে। এবং এখন কি, এখন তাদের পরিকল্পনা হচ্ছে সংবিধানটাকে শেষ করে দাও। তারা মনুসংহিতার আদলে সংবিধান করতে চায়। মনুসংহিতার মূল কথা কি, মহিলারা ঘরে থাকবে, তারা সুন্দরের পূজারিণী হবেন, সন্তানের মা হবেন, তাদের দেখভাল করবেন, কাপড় জামা ধুবেন, রান্নাবান্না করবেন, ঘর বাড়ি ঢেকাবেন, পুরুষের মুখে কথা বলবেন না, দাবি দেওয়া কিচ্ছু করবেন না, ঘরের বাইরে যেতে পারবেন না। এটা হচ্ছে মনুসংহিতার কথা, পায়ের তলায়। আমরা এটার বিরোধিতা করি। ডক্টর বাবা সাহেব আম্বেদকর এটার বিরোধিতা করেছেন। আরএসএস এর প্রতিনিধিরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন এই লাইনে করবার চেষ্টা করছিল, তীব্রভাবে প্রতিবাদ করে তাদের উত্থাপিত প্রশ্নগুলো খণ্ডিত বিখণ্ডিত করে তাদের পরাস্ত করে আমাদের সংবিধান পাশ করে বেরিয়েছে। 1949-এর 26শে নভেম্বর, 50-এর 26শে জানুয়ারি লাগু হয়। এখন দ্বিতীয় হচ্ছে দলিত অংশের মানুষ। এরাই বর্ণ বা চতুর্বর্ণ সৃষ্টি করেছে। মাথা, মুখ, হাত, পা, মাথা থেকে আরম্ভ করে এটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী চিন্তা নিয়ে ব্রাহ্মণদেরকে উপরে রাখতে হবে। আমরা তো ব্রাহ্মণদের বিরুদ্ধে না, এই যে বলছি তাতে যারা ব্রাহ্মণ অংশের মানুষ আছেন তাদের বিভ্রান্তর কোনো সুযোগ নেই। কাজে এই জায়গাটা মাথায় রাখতে হবে। এই যে পাত একসঙ্গে তারা মিলিয়েছে দলিত অংশের মানুষদের, কি এরা সবার সেবা করার জন্য, এদের কোনো অধিকার নাই, এরা পশু পাখির মতো, যেই মালিকের হয়ে কাজ করবে, পালিয়ে গেল যাতে পালিয়ে যেতে না পারে, বুকে পিঠে সিম্বল দিয়ে ধরতে পারলে পর ওই চিহ্ন দিয়ে মালিকের কাছে তাকে ফিরিয়ে দেয়, অথবা মালিক খবর পেয়ে তাকে ফিরিয়ে আনে। বাঁচতে গেলে পর পরিশ্রম করতে হবে, তার জন্য বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য উদর পূর্তি করে তার পছন্দের মতো খাওয়ার না, যেটা না দিলে পৈতৃক প্রাণ রক্ষা করার জন্য ততটুকু খাওয়ার বেশি না। এদের কোনো অধিকার নাই, পড়বে না, ধর্ম নিয়ে কথা বলতে পারবে না, ধর্মের আলোচনা শুনতে পারবে না। অদ্ভুত ঘটনা, তার সম্পত্তি থাকবে না, তার সম্পদ থাকবে না। একদিকে মহিলা, আরেকদিকে হচ্ছে দলিত। এই দৃষ্টিভঙ্গি নিয়ে ফেসিবাদী আরএসএস বিজেপিকে সামনে রেখে আমাদের দেশের সংবিধান তৈরি করার চেষ্টা করছে। এটাকে মাথায় রেখে এক দেশ এক নির্বাচন। আসলে মূল কথা কি, এক নেতা, এক ধর্ম, এক বর্ণ, এক সম্প্রদায়, এক ভাষা, এক সংস্কৃতি, এক কৃষ্টি। এটাকে আমরা বলছি নয়া ফেসিবাদ। এই জায়গায় তারা যাওয়ার চেষ্টা করছে। এই যে আক্রমণগুলি তারা করার চেষ্টা করছে, কার জন্য করছে? এটা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির জন্য করছে মনে করার কারণে, এদের পেছনে যাদের সাহচর্যের উপর ভিত্তি করে তারা এই ভোটের লড়াইয়ের রঙ্গ করেন এবং ক্ষমতায় যান, তাদের স্বার্থে। এবং ভারতবর্ষের স্বাধীনতার পর 52 সাল থেকে যে ভোটগুলি হচ্ছে, দেখা গেছে এবারকার নির্বাচনে আমাদের দেশের যারা বড় পুঁজিপতি, সাধারণ পুঁজিপতি, যোদ্ধার জমিদার, এরা সবাই এক কাট্টা হয়ে বিজেপির পেছনে দাঁড়িয়েছেন। এর আগে এমন ঘটনা ছিল না। কাজেই এরা জানে তাদের পেছনে এরা আছে, তারা এই কাজগুলো করতে বলছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য, পুঁজির পাহাড়কে পর্বতে উন্নীত করবার জন্য। তারা যা বলবে তাই আমাদের করতে হবে, না হলে পরে তো সামনের নির্বাচনে তারা আমাদের সাহায্য করবে না। এই দিক থেকে এদেরও ইচ্ছা, তাদেরও অভিপ্রায় সংবিধান পরিবর্তন করে ফেলা, আমাদের কোনো আপত্তি নেই। যেভাবে করলে আমাদের হয়ে তোমরা স্বার্থ রক্ষা করতে পারবে সেটা তোমরা করবে, আমাদের কিছু আপত্তি থাকবে না। আমরা শুধু দেখব আমাদের যে স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ অর্থাৎ মুনাফা, এটাতে যাতে কোনো টান না ধরে, দেশের বাজার বিদেশের বাজার, এই লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বিচার ব্যবস্থা, এটাকে পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছেন। আপনার একটা দেশে যখন সেটি শাসন চলে,
শোষকদের স্বার্থের প্রতিভূ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের স্বার্থে বিচার থেকে শুরু করে আপনার কৃষ্টি সংস্কৃতি সব তারা নিয়ন্ত্রণ করে, খেলার মাঠ থেকে আরম্ভ করে আপনার নাটক, যাত্রা, সিনেমা, বায়োস্কোপ সব তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। শিক্ষা তো থাকবেই তার মধ্যে। আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, আমি আর বিস্তৃত বলতে চাইছি না। ফলে এই যে জিনিসগুলো তারা করছে এগুলো হচ্ছে মানে শোষকদের স্বার্থ রক্ষা করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় তাদের প্রতিনিধিদের অস্তিত্ব রক্ষার জন্য এই আক্রমণটা করছে। এগুলোর বিরুদ্ধে মেরুদণ্ডওয়ালা কলমচি আছেন তো, যারাই লেখালেখি করেন তারা সবাই এগুলোকে সমর্থন করছেন, ঘটনা তা না। তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, লিখছেন, পত্রিকায় এরকম কিছু বেরোচ্ছে, তারা অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছেন না, গ্রাহকদের পয়সার উপর নির্ভর করে পত্রিকা চালাবার চেষ্টা করছেন। এরকম যারা কলমচি তাদের লেখার জন্য তারা পয়সা পান না, কিন্তু মানুষ তো তার নিজের একটা ভাবনা চিন্তা আছে তো, তার স্বাধীন চিন্তা করার অধিকার আছে তো, তার মনোভাব ব্যক্ত করার অধিকার আছে তো, এগুলোই তারা লেখালেখির মধ্য দিয়ে করবার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে যায়। তাই একদিকে এদের উপর আক্রমণ, আরেকদিকে সার্বিক মৌলিক যে গণতন্ত্রের ভিত্তি সেগুলোর উপর তারা আক্রমণ করছে, একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এই জিনিসটা করছে শোষকদের স্বার্থে, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত বা বিধানসভায় অধিষ্ঠিত শাসকদের স্বার্থে তারা এই আক্রমণটা সংগঠিত করার চেষ্টা করে। কাজেই এটা বিচ্ছিন্ন না, এটা মানে হঠাৎ করে কারোর মাথায় ঢুকলো না এগুলো সুযোগ দেওয়া যাবে না, এগুলো করতে দেওয়া যাবে না, তারা এটা করতে শুরু করেছেন। এইভাবে ভাবলে কিন্তু বিষয়টাকে খুব হালকা চলে দেখা হবে, মোটেই ঘটনা কিন্তু তা না, এটা বুঝতে হবে। তার জন্য আমি একটু সময় নিয়ে বললাম, তারপরে তো আমাদের অধ্যাপক তিনি আরও বিস্তৃত পরিসরে হয়তো বলবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বলবো, গণতন্ত্রের উপর আক্রমণ করে, এটা কলমের স্বাধীনতাই হোক, সাধারণ গণতান্ত্রিক অধিকারই হোক, পৃথিবীর যে অভিজ্ঞতা, দেশে দেশে জনগণের সংগ্রামের যে অভিজ্ঞতা, এটা দেখা গেছে বারবার শোষকদের স্বার্থের রক্ষক যারা শাসন ক্ষমতায় আছেন তারা গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করে। আমাদের দেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন ছিল তখনও তো আক্রান্ত হয়েছে, কলম আক্রান্ত হয়েছে, গণতন্ত্র আক্রান্ত হয়েছে। কিন্তু বিস্তৃত বলার কোনো অপেক্ষা রাখে না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে অভিজ্ঞতাটা কি, এই আক্রমণ যারা করে তারা শেষ পর্যন্ত কিন্তু শেষ রক্ষা করতে পেরেছেন, ঘটনা তারা একটা পর্যায়ে প্রতিবাদী যে আন্দোলন সংগ্রাম তার মুখোমুখি দাঁড়িয়ে অস্তিত্ব রক্ষা করার জন্য কিছু কিছু সমঝোতা করে সে আক্রমণ অব্যাহত রাখার চেষ্টা করে। আলটিমেটলি তাদেরকে ক্ষমতা থেকে লড়াকু মানুষ ছুঁড়ে ফেলে দেয়। এটাই অভিজ্ঞতা, আমাদের দেশের অভিজ্ঞতা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেতে বাধ্য হয়েছে। আমাদের দেশে আমরা দেখেছি কংগ্রেস যখন শাসন ক্ষমতায় ছিল, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কলমের স্বাধীনতা বলছেন তো, অনেক পত্রিকায় সেই সময় আমরা দেখতাম সম্পাদীয় কলাম, কোনো লেখা নাই, খালি উপরে লেখা প্রতিবাদ। কি লেখা হবে সরকারের প্রতিনিধিরা ঠিক করে দিতেন। আমাদের আগরতলাতে হয়েছে এই ঘটনা, দৈনিক সংবাদের ক্ষেত্রে হয়েছে, সাপ্তাহিক দেশের কথার ক্ষেত্রে হয়েছে। আরো সেই সময় তো এখনকার মতো 21টা 22টা পত্রিকা ছিল না, যে কয়েকটা পত্রিকা বেরোতে তার ক্ষেত্রে হয়েছে। নাটক হবে, কোন নাটকটা করা যাবে কোনটা করা যাবে না, তখন তো আপনার রবীন্দ্র শতবার্ষিকী ভবন এত বড় ছিল না, আরো ছোট ছিল, চাইলেই যে কোনো নাটকের বই নাটক করা যেত না। এরা ঠিক করবেন। কাজে এই যে কথাটা বললাম সবটার সাথে শোষকদের স্বার্থের রক্ষা করার জন্য রাষ্ট্র ক্ষমতায় নির্বিঘ্নে বিনা প্রতিবাদে যাতে তারা তাদের অত্যাচারের খড়গ তারা ব্যবহার করতে পারে তার জন্য এই আক্রমণগুলি তারা সংগঠিত করার চেষ্টা করে। কিন্তু এরা শেষ রক্ষা করতে পারে না, এদেরকে শেষ পর্যন্ত মানুষ কিন্তু হটিয়ে দেয়। আমাদের অভিজ্ঞতা কি, শ্রীলঙ্কা, এই যে একটা পরিবার বছরের পর বছর সেখানে রাষ্ট্র ক্ষমতায় ছিল। এবার যে নির্বাচন হলো কয়েক মাস আগে, প্রেসিডেন্টের নির্বাচন, যে ভদ্রলোক জিতলেন 52-53 বছর, সে কিন্তু বামপন্থী, সে নিজেই দাবি করেন আমি মার্ক্সবাদী। অস্ত্র হাতে নিয়ে লড়াই শুরু করেছিলেন। তারপর যখন দেখছেন জনগণ অস্ত্র হাতে নিয়ে শাসকদের বিরুদ্ধে লড়াইয়ে
তেমনভাবে সমর্থন করছে না। অস্ত্র ফেলে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সাথে মিলে তাদের সংগঠন নিয়ে জনজীবনের মূল দাবিগুলি নিয়ে লড়াই করতে 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 দেখা গেল আজ থেকে 7-8 মাস আগে রাষ্ট্রপতি ভবন তারা ঘেরাও করতে যাচ্ছেন, সেই জায়গায় রাষ্ট্রপতি পালিয়ে বাঁচেন। তারপরে সেখানে তাদের রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই নির্বাচনে এই যে নেতা, তিনি সবচেয়ে বেশি ভোট পেয়ে, যদিও 50 ভাগের নিচে, কিন্তু এককভাবে তিনি সবচেয়ে বেশি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। তিনি তখন বলছেন জনগণকে, যেদিন শপথ নিতে যাচ্ছেন, আপনারা তো আমাকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানালেন, আপনাদের আকাঙ্ক্ষা কি, ইচ্ছা কি? জিনিসের দাম কমাতে হবে, মুদ্রাস্ফীতি বন্ধ করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে, আপনাদের আয়ের ব্যবস্থা করতে হবে, আপনারা যাতে অনাহার অর্ধাহারে দিন না কাটান, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ দিনে লেখাপড়ার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, স্বাস্থ্যের ব্যবস্থা রক্ষা করার জন্য যাতে অসুবিধা না হয়, চাকরি বাকরি যাতে তারা পায়। এগুলো করতে গেলে পর আমাকে তো মন্ত্রিসভাটা সেভাবে তৈরি করতে হবে। আপনারা কি জানেন, এর আগের সংসদের নির্বাচনে আমাদের যে শত শত মেম্বার আছে, তার মধ্যে আমি যেই দল থেকে আপনাদের ভোটে নির্বাচিত হলাম রাষ্ট্রপতি, সেই দলের মাত্র 3 জন সাংসদ আছে। এদের নিয়ে আমি কি করে মন্ত্রিসভা তৈরি করব? আপনারা যদি আমাকে সেই ধরনের মন্ত্রিসভা তৈরি করতে সাহায্য না করেন, তাহলে তো আপনাদের ইচ্ছা আমি চাইলেও তো পারবো না। তাই সে শপথ নিয়ে ঘোষণা করে দিল, আমি এই সংসদ ভেঙে দিলাম, 2 মাসের মধ্যে ভোট হবে। আমরা চাইব আপনারা আমাকে যে উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছেন তাকে বাস্তবিত করার জন্য এই ভাবনা নিয়ে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 2 মাসের মাথায় ভোট হলো, তার দল 2/3 আসনে জিতল। রাষ্ট্রপতি নির্বাচনে 47-48 ভাগ ভোট পেয়েছে, লোকসভার নির্বাচনে, সাধারণ নির্বাচনে 62 ভাগ ভোট পেয়েছে। ভাবতে পারেন, এটাই হয়। স্বৈরাচারী, অত্যাচারী গণতন্ত্রকে যারা সংহার করে ক্ষমতায় টিকে থেকে শোষকদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে, একটা সময় পর্যন্ত পারে, শেষ পর্যন্ত পারে না। শ্রীলঙ্কা আমাদের পাশে কিন্তু জ্বলন্ত নিদর্শন, এটা গল্প না। বাংলাদেশের অভিজ্ঞতা কি? আমাদের বাড়িয়ে যারা আপনার ইয়া খার বিরুদ্ধে লড়াই করে ত্রিপুরার জনসংখ্যার চাইতে বেশি সংখ্যক তাদের দেশের নাগরিকরা আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ত্রিপুরার মানুষের সহযোগিতায়, ভারত সরকারের নৈতিক সমর্থনের উপর ভিত্তি করে এখানেই তারা ট্রেনিং করছে। যুদ্ধে যাচ্ছেন লুঙ্গি পরে, যুদ্ধের পোশাক নাই। এরকম লড়াই করে লক্ষ লক্ষ জীবন দিয়ে তারা স্বাধীনতা অর্জন করলেন। জাতির পিতা তাকে দেখা গেল খুন করে দিল, গোটা পরিবারকে সেখানে নৃশংসভাবে খতম করার চেষ্টা করলো। কিন্তু তার 2টো মেয়ে বেঁচে গেল, তারা দেশে ছিল না, বাড়িতে ছিল না, বাইরে ছিল। তারা এসে আশ্রয় নিলেন ভারতবর্ষে, এবং সেখানে ভিন্ন শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতার লড়াই অংশগ্রহণ করে শহীদের মৃত্যুবরণ করলেন, তার বিরুদ্ধে যারা কথা বলেছে তারা ক্ষমতায় বসলো। আস্তে আস্তে তাদের চেহারা উন্মুক্ত হলো, তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করে শেখ হাসিনা তাকে সেখানে বসালো। প্রথম তো ভালো কাজ করেছে, আমরা কি করে অস্বীকার করব? সন্ত্রাসবাদ আমাদের ত্রিপুরায় বন্ধ করার ক্ষেত্রে তার আগে যে সরকার ছিল বিএনপি, তারা বরং সন্ত্রাসবাদীদের সাহায্য করেছে। কিন্তু এই সরকার, শেখ হাসিনার সরকার, সে ঘোষণা করেছে বাংলাদেশের মাটি ব্যবহার করে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র, তাদের এখানে যারা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে তাদেরকে কোনো মতেই আমরা সুযোগ দেব না। এই একটা ঘোষণা দারুণভাবে ত্রিপুরাকে সাহায্য করেছে। বিদ্যুৎ ত্রিপুরায় তৎকালীন সময়ে প্রতিনিয়ত 4 থেকে 5 ঘন্টা আপনার ব্ল্যাকআউট থাকতো, বিদ্যুৎ নাই, বাইরে থেকে বিদ্যুৎ এনে আমাদের এখানে চালাতে হতো। সেই জায়গায় মাটির তলার গ্যাস কাজে লাগিয়ে বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিল ওএনজিসির সাথে আলোচনা করে মাটির তলায় গ্যাসটাকে আটকে রেখে কি লাভ? এটা থেকে যদি তোমরা বিদ্যুৎ তৈরি করতে পারো, কেরোসিন, লুব্রিকেন্ট বা অন্য জিনিস তৈরি করতে পারো, তাহলে তো আমাদের আয় উপার্জন বাড়বে। তারা বললো করা যায়। ঠিক হলো, কেন্দ্রীয় সরকারের সঙ্গে বহু লড়াই করে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করলাম। এখন এই বিদ্যুৎ উৎপাদনের যে যন্ত্র আমেরিকা থেকে আনতে হবে, আসতে হবে সমুদ্রপথে বাংলাদেশের উপর দিয়ে। বাংলাদেশ যদি রাজি না হয় এটা তো আনা যাবে না।
এই শেখ হাসিনা বললেন ত্রিপুরা তো কোনো না নাই, ত্রিপুরার জন্য কোনো না নাই, যা চাইবে আমরা দেব। শুধু সমুদ্রপথ ব্যবহার না, সমুদ্র নদীপথ অতিক্রম করে যখন ডাঙায় উঠলো, সেখান থেকে যে রাস্তা করে ত্রিপুরা মেশিন ঢুকলো, সেই রাস্তা তারা তৈরি করে দিলেন। আপনারা যারা পুরনো মানুষ তারা জানেন, দেখেছেন এই মেশিন যখন ত্রিপুরায় ঢুকলো, যে আপনার ব্রিজের উপর দিয়ে যাবে, এর ওজন বহন করার মতো আমাদের ব্রিজের শক্তি নাই, তাই আমাদের এই শীতের সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছে। এরকম প্রায় 15 থেকে 20টা ব্রিজ শুকনোর পর তার পাশ দিয়ে নূতন করে রাস্তা করে এই আমাদের যন্ত্র নিয়ে যেতে হয়েছে উদয়পুরের শালগড়ার কাছে। বাংলাদেশ সরকার যদি আমাদের পাশে না দাঁড়াতো, শেখ হাসিনা যদি সেখানে না থাকতেন, আমরা তো এটা করতে পারতাম না। বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য, খেলাধুলা, কৃষ্টি সংস্কৃতির দারুণ আদান প্রদান বাড়ল। তাদের বহু ব্যবসায়ী আমাদের এখানে দোকানপাট খুলে ব্যবসা করতে আরম্ভ করলেন, আমাদের ব্যবসায়ীরা সেখানে যেতে শুরু করলেন, ভালোই তো। কিন্তু এই সরকারটাই শেষের দিকে গিয়ে দেখা গেল দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতে শুরু করলো, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে ক্ষোভ। এতে গিয়ে দেখা গেল ভোটের অধিকার হরণ করতে শুরু করলেন। সকালবেলা ভোট দিতে গেছেন, সেখানে শাসক দলের লোকরা বলছেন আপনাদের ভোট তো হয়ে গেছে। বলে কি করে ভোট হলো, আমি তো ভোটই দিলাম না। বলো না, এটা তো মধ্যরাত্রে যে আপনাদের হয়ে আমরা ভোট দিয়ে দিয়েছি, আমাদের এখান থেকে শিখে নিয়ে কেন এত কষ্ট করে এসছেন। আরে কি বলছে, পরপর দুটো ভোট এরকম করেছে। প্রচন্ড ক্ষোভ মানুষের মধ্যে তৈরি হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। আপনার এই ঘটনা থেকে সেখানে কিন্তু সরকার ছাড়তে হয়েছে, প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। চোখের সামনে গণতন্ত্রকে সংহার করে শোষকদের স্বার্থে শাসন ক্ষমতায় কিছু সময় টিকে থাকা যায়, বেশি দিন টিকে থাকা যায় না। এটা আমাদের চোখের সামনে ডাইনে বাইরে অভিজ্ঞতা। তাই যেটা বলে আমি শেষ করব, এই যে বিষয়টা আলোচনার জন্য এখানে রাখা হয়েছে, এটা নিছক একটা আলোচনা না, এটা লড়াই, আগামী দিনের যে লড়াইটা, সেই লড়াইটা তেজি করার জন্য, শক্তিশালী করার জন্য, সমৃদ্ধ করার জন্য, নূতন লোকদের সমবেত করার জন্য আমাদের কিন্তু এখান থেকে মানে সুদৃঢ় অবস্থান নিয়ে অগ্রসর হতে হবে। কাজ, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, মাথা গুঁজবার স্থান, লজ্জা নিবারণের কাপড়, এগুলোর জন্য যেমন আন্দোলন হবে, লড়াই হবে, এই আন্দোলনগুলো যাতে করে না যায় তার জন্যই তো গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ, কলমের অধিকারের উপর আক্রমণ, সংবাদপত্রের স্বাধীনতার উপর আক্রমণ। এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, একটা থেকে আর একটা আলাদা না, বিচ্ছিন্ন না। কাজে এই দুটো লড়াইকে একসাথে করে আমরা যত বেশি মানুষকে লড়াইয়ের ময়দানে সংগঠিত করতে পারবো, তত দ্রুত মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব। সেদিক থেকে এই আস্থা নিয়ে আমি আমার কথা বলা শেষ করব। সংহতি পত্রিকা যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই পত্রিকা প্রকাশ করেছে, 2000 সাল থেকে এই পত্রিকা চালিয়ে রাখবার চেষ্টা করছে, আক্রান্ত হচ্ছে কিন্তু মোকাবেলা করেও চালিয়ে রাখার চেষ্টা করছে। এই পত্রিকাকে জনগণের মধ্যে তার ব্যাপক অংশগ্রহণ বাড়াতে হবে। আপনারা মহিলাদের সংগঠন করুন, শুধু মহিলাদের মধ্যে না, মহিলা পুরুষ নির্বিশেষে নিজেদের পড়তে হবে। তার মধ্যে যে মূল মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো পাঠোদ্ধার করতে হবে, নিজের চেতনাকে শানিত করতে হবে। সামনের দিনের যে বৃহত্তর সংগ্রাম, সেই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান রক্ষা, ধর্মনিরপেক্ষ আদর্শ রক্ষা, নির্বাচন কমিশনকে প্রহসনে পরিণত করার প্রচেষ্টার বিরুদ্ধে, বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার চেষ্টার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে, অপরদিকে মানুষের বেঁচে থাকার জন্য সারা দেশে এবং রাজ্যে যে মূল অর্থনৈতিক বিষয়গুলো, এই দুটো বিষয়ের সংগ্রাম ব্যাপকতর করার ক্ষেত্রে সংহতি পত্রিকা যাতে কার্যকরী ভূমিকা নিতে পারে, এরকম জায়গায় তাকে তুলে দেওয়ার জন্য আপনাদের ভূমিকা নিতে হবে। শুধু সংহতি পত্রিকা নিয়ে পড়ে থাকবো, দৈনন্দিন লড়াই তাতে গুরুত্ব থাকবে না, তাহলে সংহতি পত্রিকা জনগণের কাছে আদৃত হবে না, গৃহীত হবে না, হাত বাড়িয়ে সে পত্রিকা নেওয়ার চেষ্টা করবে না। কাজে সেদিক থেকে একদিকে লড়াই, এই লড়াই সংহতি পত্রিকাকেও শক্তিশালীতে সাহায্য করবে। এবং আমি এটা বলেই শেষ করব, গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন, দৈনন্দিন জীবনের যে সমস্যা, এই সমস্যার সমাধানের লড়াই কলমের শক্তিকে মদত যোগায়। আর কলম সমস্ত আক্রমণের বিরুদ্ধে
রুখে দাঁড়িয়ে স্বাধীন চিন্তা নিয়ে অবস্থান নিয়ে সমস্ত প্রতিকূলতা থেকে মোকাবেলা করে মানুষের সপক্ষে দাঁড়িয়ে যখন সে লেখবার চেষ্টা করে, সেই কলমের লেখনী এই গণতান্ত্রিক আন্দোলন, শ্রেণী আন্দোলন তাকে শক্তিশালীতে সাহায্য করে, একটার সঙ্গে আর একটা ওতপ্রোতভাবে যুক্ত। কাজে সেদিক থেকে সংহতি পত্রিকা এই ভাবনায় জারিতে হয়ে সামনের দিন এগিয়ে যাবে এই বিশ্বাস ব্যক্ত করে এই সুন্দর একটা আলোচনা যে ব্যবস্থা আপনারা করেছেন, বিরাট সংখ্যায় আপনারা এখানে এসেছেন, তার জন্য আপনাদের আরেকবার অভিনন্দন জানিয়ে আমি বলছিলাম আধ ঘন্টার বেশি থাকবো না, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দেখলাম আপনারাও শুনছেন, আমারও গলগল করে কথাগুলো বেরোচ্ছে এবং মনে হচ্ছে এগুলো তো সবগুলো সম্পর্কযুক্ত, এগুলি বাদ দিয়ে কী করে আমি শেষ করব। তাই একটু সময় আমি নিলাম, মার্জনা করবেন এবং আপনারা ভালো থাকবেন। আমার নমস্কার।